আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ক্লাস শুরু করলাম। আমরা গত ক্লাসে যে অঙ্কটা দেখেছিলাম সেই অঙ্কটা তোমাদের মনে আছে কিনা? এই যে পেজ নাম্বার হচ্ছে 1243 C53 করতেছিলাম। C53 আমি গতদিন অপারেটিং অ্যাক্টিভিটিসের কাজ শেষ করেছিলাম, আর বাকি দুইটা বাকি ছিল, অর্থাৎ ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এই দুইটা পার্ট আমি বাকি রেখেছিলাম, বলেছিলাম যে আজকে করাবো। ঠিক আছে, আজকে আমি সেই অঙ্ক দুটোই করাচ্ছি তোমাদেরকে। আমরা এখনই শুরু করব অঙ্ক। তোমরা যার খাতা কলম নিয়ে নাও। তোমরা খাতা কলম নাও, যার খাতা কলম নিলে আমি শুরু করলাম। তোমরা যারা এই ক্লাস দেখছো, লাইভ প্রোগ্রামে আছো, তোমরা সবাই তোমাদের নাম, রোল নাম্বারটা লিখে প্রেজেন্ট দাও। C53 করতেছে, আমরা C53 আমরা গতদিন করেছিলাম ওটা। ডেঞ্জেল কর্পোরেশন। The year ended December 20. আমরা গতদিন এই পর্যন্ত করেছিলাম। অপারেটিং অ্যাক্টিভিটিস করার পরে অপারেটিং অ্যাক্টিভিটিসের রেজাল্ট বের হয়েছিল আমাদের। নেট ক্যাশ প্রফিট বাই অপারেটিং অ্যাক্টিভিটিস 2500 টাকা বেড়েছিল। তোমাদের খাতায় দেখো, তোমরা গতদিন যে করেছিলে, বলেছিলাম বাকি অংশ তোমাদের করার জন্য। ঠিক আছে, বাকি অংশ আমি এখন দেখাচ্ছি।
তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিসে বেড়েছিল কত, আমাদের 2500 টাকা বেড়েছিল। অপারেটিং অ্যাক্টিভিটিসটুকু গতদিন আমরা ভালো করে বোঝানোর চেষ্টা করেছি এবং আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে আমরা করব হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এই অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, অনেকগুলো এন্ট্রি যা তোমরা এর আগে পাও নাই যেটা এই অঙ্কে আছে। তাহলে আমরা শুরু করি ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এটা হচ্ছে ক্যাশ ফ্লো আমরা এই অঙ্কে দেখেছিলাম সমন্বয়গুলো যে পড়ে, সেখানে বলেছিল যে 1 নম্বর সমন্বয় ইকুইপমেন্ট দ্যাট কস্ট 11,000, বলছে একটা মেশিন ছিল যার কেনা মূল্য ছিল 11,000 টাকা, 30% ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। এট দ্য টাইম ডিসপোজাল ওয়াজ সোল্ড টাকা 2500। মনে আছে আমরা বুক ভ্যালু বের করেছিলাম কতদিন, এই সম্পত্তিটার বুক ভ্যালু বের করেছিলাম ওয়ার্কিং করে। আমরা আবার একটু দেখাচ্ছি যেহেতু গতদিনের ওয়ার্কিংটা এখানে নাই। আমরা কস্ট হচ্ছে 11,000 টাকা, এটা হচ্ছে কি সেল অফ ইকুইপমেন্ট বের করতেছি আমরা, সেল অফ ইকুইপমেন্টের গেইন বা লস বের করতেছি আমরা, লস বের হবে এটা। লস অন সেল অফ ইকুইপমেন্ট, লস আমরা একটা ওয়ার্কিং করতেছি এখন। তানিয়া আক্তার ইবরার স্যার, তাহলে কস্ট ছিল 11,000 টাকা। কস্ট কত? 11,000 টাকা। 11,000 টাকা। ডেপ্রিসিয়েশন, accumulated depreciation, accumulated depreciation, accumulated depreciation হচ্ছে 30%। এই 11,000 টাকা 30% হচ্ছে 3,300 টাকা। এরপর থাকে কত? 7,700 টাকা থাকে। এই 7,700 টাকার জিনিসটা বিক্রি করেছে কত টাকায় আমাদের? 7,700, হ্যাঁ 4 4 11 7। তাহলে এই 7,700 টাকা হচ্ছে বুক ভ্যালু। এটা কি বেরোলো? বুক ভ্যালু বেরোলো। আর সেল ভ্যালু হচ্ছে কত টাকা? 2,500 টাকা। আমরা জানি বুক ভ্যালুর চেয়ে যদি সেল ভ্যালু যদি কম হয় তাহলে লস হয়। কি হয়? লস। লস কত টাকা আমরা বের করে দেখি। লস হচ্ছে আমাদের 5 2,000 আর এদিকে 5,200 টাকা লস। এটা কি বললো? লস। এই যে লস অন সেল অফ ইকুইপমেন্ট বেরোলো 5,200 টাকা। বুঝতে পারছো? লস অন সেল অফ ইকুইপমেন্ট কত বেরোলো? 5,200 টাকা লস বেরোয়েছে আমাদের। কি বেরোচ্ছে? লস। তাহলে আমরা এখানে এই লসটা বের করেছিলাম, মনে আছে? আমরা যে লসটা বের করেছিলাম সেটা কোথায় বসেছিলাম? অপারেটিং অ্যাক্টিভিটিতে গতদিন বসাইছিলাম। কিন্তু আমরা ইনভেস্টিং এ কি বসাবো? আমরা ইনভেস্টিং এ কি বসাবো? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো তিশা। হ্যাঁ পাঠায় দাও, পাঠায় দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আগের নাম্বার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আগে যে নাম্বারে পাঠাইছো ওই নাম্বারে। এখন দেখো এই হচ্ছে তার, কিন্তু আমরা এই অপারেটিং অ্যাক্টিভিটিসে কোন টাকা যায়? যেটা সেল মূল্য সেটা যায়। সেল মূল্য কত? 2,500। তাহলে সেল অফ ইকুইপমেন্ট আমরা বসাবো। সেল অফ ইকুইপমেন্ট আমরা বসাই দিব 2,500 টাকা। সেল অফ ইকুইপমেন্ট বসাবো 2,500 টাকা। সেল করলে টাকা আসে তাই প্লাস। আমি কিন্তু এইটা করলাম গত দিনের কথাটা স্মরণ করে দেওয়ার জন্য। গতদিন অপারেটিং অ্যাক্টিভিটিসে আমরা
লস অন সেল অফ ইকুইপমেন্ট 2500 টাকা বসাইছিলাম, সেটা কিভাবে বের করেছিলাম, কিন্তু এখানে লস গেইন আসে না, এখানে আছে যেটা সেল করে সেই মূল্যটা আসে এখানে। এরপরে 2 নাম্বার সমন্বয় পড়ি আমরা। টাকা 5000 অফ দ্য লং টার্ম নোটস ওয়াজ পেইড বাই ইস্যুইং কমন স্টক, এটা নন ক্যাশ ট্রানজ্যাকশন, এটা আসবে না। ক্যাশ ডিভিডেন্ড পেইড, এটা কোথায় যাবে, ইনভেস্টিং ফাইন্যান্সিং এ যাবে। তারপর বলছে 1 জানুয়ারি 2014 বিল্ডিং ওয়াজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড বাই এ ফ্ল্যাট, ইন্স্যুরেন্স প্রসিড অন বিল্ডিং, ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে টাকা আদায় করা গেছে কত, 33,000 টাকা ট্যাক্স বাদ দেওয়ার পরে নেট। নেট বলছে 4,000 টাকা ট্যাক্স, তার মানে 37,000 টাকা, কত টাকা, 37, মনে আছে আমরা কতদিন বের করেছিলাম সেল অফ, এটা আমরা গতদিন বলছিলাম যে আমরা পেয়েছি 33,000 টাকা, ফ্ল্যাট ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আমরা আদায় করেছি কত টাকা, সেটা হচ্ছে প্রসিড ফ্রম ফ্ল্যাট ড্যামেজ, প্রসিড proceed from sale of proceed double A, flood damage, proceed from flood damage, flood flood damage, flood damage এর বাবদ কত টাকা আমরা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে আদায় করেছিলাম, বলেছি আমরা নেট পেয়েছি, নেট রিসিভ করেছি হচ্ছে 33,000 টাকা, আর এর আগে ট্যাক্স বাদ দেওয়া হয়েছে, ট্যাক্সের টাকা বাদ দেওয়া হয়েছে 4,000 টাকা, তাহলে কত হয়, 37,000 টাকা। অর্থাৎ 37,000 টাকা আমরা পাইছি ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট ড্যামেজ হওয়ার জন্য, অর্থাৎ বন্যায় আমাদের বিল্ডিং ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এই জন্য বিমা করা ছিল, সেই বিমা কোম্পানির কাছ থেকে আমরা 37,000 টাকা পাইছি, যার বাবদ ট্যাক্স দেওয়া হয়ে গেছে 4,000 টাকা, আমরা নেট পাইছি কত, 33। তাহলে আসলে আমরা পাইছি কত, রিসিভ করছি কত, প্রথমে রিসিভ করছি আমরা 37,000, তাহলে এটা লিখবো প্রসিড ফ্রম flood damage of building, 37,000 টাকা, এটাও টাকা আসছে, এই জন্য এটা প্লাস, এটা হচ্ছে প্লাস। এরপর আমরা 4 নম্বর সময়টা দেখলাম, ইনভেস্টমেন্ট ওয়ার সোল্ড এট টাকা 1,500 অ্যাবভ দেয়ার কস্ট। 5 নম্বর সময়টা পড়তেছি, বলছে আমরা আমাদের ইনভেস্টমেন্টকে বিক্রি করে দিছি যা তার কস্ট, কেনা দাম তার চেয়ে 1500 টাকা বেশি। তার মানে কি, আমরা গতদিন দেখেছিলাম যে ইনভেস্টমেন্ট কমে গেছে আমাদের 3,000 টাকা, কত কমে গেছে, 3,000 টাকা, তাহলে 3,000 টাকা ইনভেস্টমেন্ট আমরা বিক্রি করেছি, যা কেনা ছিল 3,000 টাকা, কিন্তু বিক্রির সময় কি 3,000 বিক্রি হচ্ছে না, আর 1500 টাকা বেশি বিক্রি হচ্ছে, অ্যাবভ, এবং মানে বেশি, তার মানে 3,000 আর 1500 কত, 3,000 আর 1500 কত, 4,500। তাহলে সেল অফ ইনভেস্টমেন্ট হচ্ছে সেল অফ ইনভেস্টমেন্ট 3,000 প্লাস অ্যাবভ 1500, অর্থাৎ কেনা 3,000 আর তার চেয়ে 1500 টাকা বেশি বিক্রি করছে, তার বিক্রি করছে 4,500, এটা কিন্তু প্লাস, এটাও প্লাস কেন, এটা টাকা আসছে সেল করে। এরপরে দেখি কোনো সম্পদ কিনছে কিনা, দেখি আমরা 6 নম্বর সময় বলছে ক্যাশ অ্যান্ড লং টার্ম নোটস টাকা 16,000 আর গিভেন ফর দ্য অ্যাকুইজিশন অফ ইকুইপমেন্ট, নগদে এবং লং টার্ম নোটের মাধ্যমে একটা ইকুইপমেন্ট কিনছে, কতদিন আমরা বের করেছিলাম, ইকুইপমেন্ট কিনছিল কত টাকার, 31,000 টাকার, কত টাকার কিনেছিল, 31,000 টাকার, তাহলে সেখানে ক্যাশ পড়েছিল কত, ক্যাশ লেনদেন হয়েছিল কিন্তু 15,000 টাকা, মনে আছে কিনা তোমাদের, আমরা গতদিন কিন্তু এটা বের করে দেখাইছিলাম যে কিভাবে ক্যাশ টাকা দিয়ে 15,000 টাকা দিয়ে কিনছে, টোটাল অ্যাসেট বেড়েছে আমার 31,000 টাকার, 31,000 টাকা যেহেতু অ্যাসেট বেড়ে গেছে, তাই আমার এই 31,000 টাকার জিনিসটা কিনেছি, তার মধ্যে নোটস পেয়েবল দিয়েছে, লং টার্ম নোটস দিচ্ছে 16,000 টাকার, 31 থেকে 16 বাদ দিলে কত থাকে,
15, এই 15,000 হচ্ছে নগদে কেনা। আমরা তো এইখানে কি নোটের মাধ্যমে লেনদেনটা আসবে না, নগদ লেনদেনটা। এটা যেহেতু ক্যাশ ফ্লো, এখানে আসবে নগদ টাকায় কতটুকু কেনা হয়েছে আমাদের এই ইকুইপমেন্ট, সেটা আসবে। যেটা বাকিতে কিনছে বা নোটের মাধ্যমে কিনছে সেই অংশটুকু এখানে আসবে না। ঠিক আছে, তাহলে আমরা পারচেজ অফ ইকুইপমেন্ট, পারচেজ ইকুইপমেন্ট হচ্ছে 15,000 টাকা। পারচেজ করলে টাকা চলে যায়, টাকা চলে যায়। দেখো ইকুইপমেন্ট কিনছি কিন্তু 31,000 টাকায়, এর মধ্যে 16,000 টাকার নোট আর 15,000 টাকা হচ্ছে ক্যাশে কিনছে। যেটা ক্যাশে কিনছে সেই অংশটুকু এখানে আসবে, ক্যাশে লেনদেনের গুলো এখানে আসবে। এটা কিন্তু গতদিন আমি বুঝিয়েছিলাম কিভাবে 15,000 টাকা হয়েছে। এই ছিল আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আইটেম। আমরা এখান থেকে যোগ বিয়োগ করে বসাই ফেলি, কত হয় আমাদের 23 থেকে তাহলে হচ্ছে 22 আর 4 26 27 29, আমাদের 29,000 টাকা হচ্ছে প্লাস ফিগার, 29,000 টাকা। এই ছিল আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর রেজাল্ট। এটা ছিল কি আমাদের, তাহলে আমরা লিখতে পারি নেট ক্যাশ, তাহলে নেট ক্যাশ প্রোভাইডেড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। তাহলে এটা বেরোলো নেট ক্যাশ প্রো, কারণ এটা প্লাস বেড়েছে, এটা কি বেড়েছে প্লাস, মাইনাস না কিন্তু প্লাস বেড়েছে। এরপরে আমরা চলে যাব ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এখন এই যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস যেটা করবো আমরা, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসটা আমরা করবো। ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, খেয়াল করো এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর যেহেতু অঙ্ক আমরা এখানে বসাবো, এটা হচ্ছে ওই যে শেয়ার, বন্ড, নোটস পেয়েবল, লং টার্ম নোটস পেয়েবল, এই জাতীয় যে লেনদেনগুলো আছে, ডিভিডেন্ড, ট্রেজারি স্টক, এই জাতীয় এইগুলো কি কি আছে আমরা একটু দেখে নিই। আমরা প্রথমে বলছে এই যে 2 নম্বর 3 নম্বর সমানটা ছিল, দেখো ক্যাশ ডিভিডেন্ড পেইড টাকা 5,000, নগদ ডিভিডেন্ড দেওয়া হয়েছে, ক্যাশ ডিভিডেন্ড পেইড পেইড কত টাকা পেইড করেছে ডিভিডেন্ড, 5,000 টাকা, তাহলে এটা মাইনাস। এরপরেরটা হচ্ছে আমাদের এই যে বলেছে, দেখো ক্যাশ এন্ড লং টার্ম, এই যে ইন্টারেস্ট গুলো ইনকাম ট্যাক্স থেকে আসবে না, লং টার্ম নোটস দিবেন 1,000 টাকা কই আছে। দেখো আমাদের ডিভিডেন্ড ছাড়া আর কোনো আইটেম দেখছি না যেটা আমাদের এখানে প্রশ্নে বলা আছে যে আমাদের নোট পরিশোধ করা হয়েছে এত টাকা। কিন্তু যেহেতু এই নোটস শর্ট টার্ম নোটস পেয়েবল ছিল, শর্ট টার্ম নোটসের আমরা একটু দেখে নিই আমাদের শর্ট টার্ম নোটস কতটুকু বাড়লো বা কমলো, একটু দেখে নিই আমরা। দেখো তো শর্ট টার্ম নোটস ছিল কত টাকা, লং টার্ম নোটস, শর্ট টার্ম নোটস ছিল আগে, খেয়াল করে দেখো শর্ট টার্ম নোটস ছিল আগে ছিল 4,000, অর্থাৎ 2013 সালে ছিল 4,000, 2015 সালে হচ্ছে 3,000, তার মানে 1,000 কমছে। এই 1,000 টাকা নতুন করে পরিশোধ করে দিতেছে, এখান থেকে বুঝলাম আমরা। ঠিক আছে, আমরা শর্ট টার্ম নোটস পেবল সম্পর্কিত কোনো লেনদেন আছে কিনা একটু দেখে নিই। আমরা সমন্বয়ে শর্ট টার্ম নোটস পেবল পাইছি, আমরা লং টার্মটা পাইছি আমরা, আরেকটা কই গেল,
লং টার্ম, দুইটা লং টার্ম পাইছি, কিন্তু শর্ট টার্মে একটাও পাইনি। তার মানে আমার ছিল 4,000 টাকা 2013 সালে, 14 সালে সেটা এসে 3,000 টাকা, তার মানে 1,000 টাকা হ্রাস পেয়েছে। আমার নোটস পেয়েবল কমা মানে তাকে পরিশোধ করে দিয়েছি। তাহলে আমরা পরিশোধ করলে পেমেন্ট অফ শর্ট টার্ম নোটস পেয়েবল বলবো না? পেমেন্ট করলে কি টাকা চলে যায় মাইনাস, তাহলে পেমেন্ট অফ শর্ট টার্ম নোটস, পেমেন্ট অফ শর্ট টার্ম নোটস পেয়েবল। এটা কিন্তু সমন্বয় বলা ছিল না, এটা সমন্বয় বলা ছিল না। কিভাবে বুঝবো আমরা? যেহেতু নোটস পেবেল আমরা কিছুই বলা নাই প্রশ্নে, নোট ইস্যু করা হয়েছে কিনা, ওই শর্ট টার্ম সম্পর্কে কোনো কিছু বলা নাই, তাহলে কমলো কেন? কিছু না বলার কমা মানে হচ্ছে নিশ্চয়ই আমরা নোটের টাকা পরিশোধ করে দিয়েছি, তাই নোটের পরিমাণ কত কমে গেছে আমাদের? নোটের পরিমাণ কমে গেছে হচ্ছে 1,000 টাকা। ঠিক আছে, হ্যাঁ, এরপর আমরা চলে যাই। এই হচ্ছে কি আমাদের ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আর তেমন কোনো আইটেম নেই আমাদের। তাহলে এটা হচ্ছে কত? 6,000 টাকা মাইনাস। এই মাইনাস বের হলে সেটা কি লেখে? ইউজড লেখে। কি লেখে? ইউজড। তাহলে নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, নেট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটা হলো নেট ক্যাশ। এবার তিনটা যোগ করে দিব আমরা। 29,000 থেকে 6,000 বাদ দিলে 23,000, 24, 25,500 টাকা বেরোয়। 25,500 টাকা। এই 25,500 টাকাকে একটা নাম দিতে হবে। এইটাকে কি বলবো? এই 25,500কে নেট ইনক্রিজ ইন ক্যাশ, নেট ইনক্রিজ ইন ক্যাশ বলতে হবে এটাকে। নেট ইনক্রিজ ইন ক্যাশ, নেট ইনক্রিজ ইন ক্যাশ, অর্থাৎ নগদ বৃদ্ধি পেয়েছে এই টাকাটা। এরপরে এর সাথে ওপেনিংটা যোগ করতে হবে। কোনটা যোগ করতে হবে? জানুয়ারি 1 তারিখে ক্যাশ। দেখি তো জানুয়ারি 1 তারিখে ক্যাশ কত ছিল, ব্যালেন্স শিটে যাও। জানুয়ারি 1 তারিখ মানে হচ্ছে 2013 সাল, 13,000 টাকা ছিল। কত টাকা ছিল? 13,000 টাকা। আমরা অ্যাড ওপেনিং ক্যাশ। ওপেনিং ক্যাশ কোনটা? 2013 সালটাকে 14 সালের জন্য ওপেনিং। তাহলে এটা হচ্ছে কত? 13,000 টাকা। 13,000 না? হ্যাঁ, 13,000 টাকা যোগ করি আমরা। এটা কত আসে? 38,500। মনে আছে? ওপেনিংটা যোগ করলে এন্ডিংটা বেরিয়ে যায়। ওপেনিংটা যোগ করলে সেটাকে এন্ডিংটা বেরিয়ে যায় আমাদের। তাহলে ক্যাশ, এটা এন্ডিং বা ডিসেম্বর 1, ডিসেম্বর 2014 লিখতে পারি আমরা। ওপেনিং 2000, ওপেনিং 2014 জায়গায় এখন 2013 আসবে। 1/1/2014 হচ্ছে ওপেনিংটা, আর এন্ডিং অ্যাড, এরপরে বের হলো এন্ডিং ক্যাশ। 31/12/2014, এটা হচ্ছে এই এন্ডিংটা বেরোবে এটা। এরপরে বাকি যা যা আইটেম আছে এগুলো তোমার অঙ্কের অংশ না, অঙ্কের বাইরের অংশ। এই জন্য এটা তুমি চাইলে লিখে রাখতে পারো অথবা নাও লিখতে পারো অঙ্কের মধ্যে। এই বাকি অংশটুকু অঙ্কের মধ্যে না দেখায় টিকায় দেখা দিবা। সাপ্লিমেন্টারি ডিসক্লোজার লিখে ক্যাশ ফ্লো, মানে ক্যাশ ফ্লোতে কি কি আইটেম যায় নাই, কি কি আইটেম বসে নাই, সেগুলো নিয়ে তুমি আলাদা করে লিখতে পারো। ক্যাশ পেড ডিউরিং দ্য ইয়ার, সাপ্লিমেন্টারি ডিসক্লোজার অফ ক্যাশ ইনফরমেশন, ক্যাশ ফ্লো ইনফরমেশন কি কি ক্যাশ পেইড করছে এই বছর। ওই যে 6 নাম্বার 7 নাম্বার সমন্বয় দেখো, ইন্টারেস্ট দিছে 2,000 টাকা, ইনকাম ট্যাক্স দিছে 5,000 টাকা। এগুলি নগদ লেনদেন, কিন্তু নগদ লেনদেন হলো, এটা ক্যাশ ফ্লোর আইটেম ছিল না। তাহলে ক্যাশ ফ্লোর আইটেম ছিল না এরকম আইটেমগুলোকে ক্যাশ ফ্লোর নিচে দেখা দিবে, যোগফলের নিচে দেখা দিতে পারো আলাদা করে, অথবা টিকায় দেখা দিতে পারো, অথবা কিসে দেখাতে পারবা? টিকাতে দেখাতে পারবা তুমি। তো টিকাতে দেখা দিলে হবে বা এখানে আলাদা। এইটা
না দেখালেও চলবে, তবে টিকাতে দেখাতে হবে, কিন্তু এই অঙ্কের ভিতরে না দেখালেও টিকাতে হবে। আরেকটা হচ্ছে ওই যে আমরা, মনে আছে কিনা তোমাদের, আমরা 16,000 টাকা দিয়ে আমরা মেশিন ইকুইপমেন্ট কিনছিলাম নোটস পেবেলের মাধ্যমে, সেটা কি নন ক্যাশ, সেটা হচ্ছে নন ক্যাশ। আবার দুই নাম্বার, দুই নম্বরে বলা আছে যে কমন স্টক ইস্যু করে নোটস পেবেল পরিশোধ করা হয়েছে, পেইড বাই কৃষকদের, এটাও নন ক্যাশ। তার মানে 2 নাম্বার, আর এদিকে হচ্ছে 6 নাম্বারের যে 16,000 টাকার নোটসের মাধ্যমে আমরা ইকুইপমেন্ট কিনেছিলাম, অ্যাকুইজিশন হচ্ছে কেনা বা অর্জন করা। তাহলে এই যে 16,000 টাকা, এটা ছিল নন ক্যাশ, আর ওইদিকে 2 তারিখে 2 নাম্বার সমন্বয়টা যেটা ছিল সেটাও নন ক্যাশ। এই নন ক্যাশ দুটো তোমার দেখাই দিচ্ছে এখানে। তার মানে এগুলো হচ্ছে যেই আইটেমগুলো ক্যাশ ফ্লোতে আমরা বসালাম না, সেগুলো আলাদা করে লিখে দিতে হয় অঙ্কের যোগফলের নিচে আলাদা করে লিখতে। এইটার কোনো কাজে লাগবে না, এটা কোনো কাজে লাগবে না, বাট দেখাই দিতে হয়। অঙ্কের বাইরে দেখাতে পারো, অঙ্কের ভিতরে যোগফলের নিচে। আমাদের এইটুকুই কিন্তু অঙ্ক, অঙ্ক কিন্তু এইটুকু। এরপরে যা লিখবো এগুলো কিন্তু এক ধরনের টিকা, এগুলো এক ধরনের টিকা। অর্থাৎ আরো লেনদেন ছিল যেগুলো আমরা অঙ্কে বসালাম না, কিন্তু টিকা আকারে দেখাই দিলাম। এটা এই ছিল আমাদের আজকের যে আমরা করলাম 3টা পার্ট, এই 3টা পার্টের অংশে করে দিলাম আমরা। এবার এই অঙ্কে বলছিল তোমাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে বলছে ইনডাইরেক্ট মেথডে। হোয়াট উড ইউ এক্সপেক্ট টু অবজার্ভ দ্য অপারেটিং অ্যাক্টিভিটিস, ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অ্যান্ড ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস অফ দ্য স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। এবার তোমাকে বি নাম্বার করতে, এতক্ষণে এ শেষ হইলো, এই বি নাম্বার বলছে তুমি অবজার্ভ করো, তো তুমি এটা পর্যবেক্ষণ করে দেখো যে তোমার এই ক্যাশ ফ্লো, এটা ছিল অপারেটিং, অপারেটিং কত ছিল 2500 টাকা, আর ইনভেস্টিং এ ছিল কত 29,000 টাকা, আর ফাইন্যান্সিং এ কত মাইনাস 6,000 টাকা। এই তিনটার অবজার্ভ করে তিনটা সম্পর্কে তোমার মন্তব্য করতে, তোমার মন্তব্য দিবা। দেখো তারা দিয়েছে অঙ্কের শেষ অংশে দিয়েছে বি নাম্বার এ দিয়েছে। দেখো বি নাম্বারে বলছে ফর সেভারলি ফাইন্যান্সিয়ালি ট্রাবল ফার্ম, বলছে যদি এই কোম্পানিটাকে ট্রাবল ফার্ম দেওয়া হয়, এই যে বলছে দুইবার কমেন্ট দিতে বলছে, এ সেভারলি ফাইন্যান্সিয়ালি ট্রাবল ফার্ম যদি বলা হয়, অর্থাৎ তারা অর্থনৈতিকভাবে সমস্যাগ্রস্ত, এরকম যদি ফার্ম ধরা হয় এই কোম্পানিটাকে, অর্থনৈতিকভাবে অসচ্ছল বা ফাইন্যান্সিয়ালি অবস্থা ভালো না, এরকম যদি ফার্ম হয়, তাহলে এই তিনটা দেখে, এই যে অপারেটিং এর রেজাল্ট, ইনভেস্টিং এর রেজাল্ট আর ফাইন্যান্সিং এর রেজাল্ট, এই তিনটা রেজাল্ট দেখে তোমার মন্তব্য করতে বলছে যদি এই কোম্পানিটাকে আমরা ফাইন্যান্সিয়াল ট্রাবল ফার্ম হিসেবে মনে করি, তাহলে সেক্ষেত্রে কি মন্তব্য করবো সেটা জানতেছে। দেখো এখানে লিখছে অপারেটিং, কথাটা লিখি, অপারেটিং এর এই টাকাটার সম্পর্কে মন্তব্য লিখছে যে প্রবাবলি এ স্মল ক্যাশ ইনফ্লো অর ক্যাশ আউটফ্লো। বলছে এইটা দেখে মনে হচ্ছে খুব নগদ টাকার আদান প্রদান খুব কম, ইনফ্লো কম আউটফ্লো কম, ইনফ্লো কম এবং আউটফ্লো কম, এটাই বলেছে। দেখো প্রবাবলি, প্রবাবলি মানে কি, আমরা সেটাকে সম্ভাব্য বলি, অথবা যেটাকে বলে আনুমানিক আমরা বলতে পারি প্রবাবলি। তাহলে এই যে আমরা ধরে নিলাম যে এই 2500 টাকা যেহেতু ব্যালেন্স বেড়েছে অপারেটিং এর মধ্যে, তার মানে কম টাকা ক্যাশ ইনফ্লো হয়েছে, সেটাই বলেছে। প্রবাবলি এ স্মল ক্যাশ ইনফ্লো অর এ ক্যাশ আউটফ্লো, কম, খুব কম পরিমাণ টাকা ইনফ্লো হয়েছে আউটফ্লো হয়েছে, তাই এটা 2500 টাকা হয়েছে। তাহলে এটা কি মন্তব্য দিলাম আমরা, প্রবাবলি ক্যাশ ইনফ্লো, স্মল ক্যাশ ইনফ্লো আর আউটফ্লো। এরপরে ইনভেস্টিং এর এখানে কিন্তু টাকা যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু 29,000 টাকা। এটা হচ্ছে প্রবাবলি ক্যাশ ইনফ্লো as asset are sold to provide needed cash। বলছে যে এখানে যে আমরা অ্যাসেট দেখতেছি, এটা সেলের মাধ্যমে প্রয়োজনীয় অর্থের যোগান হয়েছে, এটাই লিখেছে। দেখো probably a cash inflow as a asset are sold, ক্যাশ ইনফ্লো হয়েছে, বলছে এখানে ক্যাশ ইনফ্লো দেখা যাচ্ছে, বেশি ক্যাশ ইনফ্লো হয়েছে অ্যাসেট সোল করে, সেল করে। দেখো অ্যাসেট সেল করছে, এই একটা অ্যাসেট সেল করছে, এই একটা অ্যাসেট সেল করছে ইনভেস্টিং, তার মানে এখানে অ্যাসেট গুলো বিক্রির মাধ্যমে আমরা টাকা ইনফ্লো বেশি, সেই কথাটাই বলেছে এখানে। এরপর বলছে ফাইন্যান্সিং, প্রবাবলি এ ক্যাশ ইনফ্লো ফ্রম ডেট ফাইন্যান্সিং, borrowing fund as a source of cash at high interest cost। বলছে এইখানে দেখো, এখানে কিন্তু ক্যাশ আউটফ্লো বেশি, এখানে ক্যাশ আউটফ্লো বেশি।
এখানে ক্যাশ আউটফ্লোটা বেশি, প্রবাবলি ক্যাশ ইনফ্লো ফ্রম debt financing uh, debt financing as a source of cash at high interest cost। বলছে যে এটা ট্রাভেল ফার্মের যদি আমরা মনে করি তাহলে সেক্ষেত্রে এদের যে ক্যাশ ফাইন্যান্সিং করেছে কিসের মাধ্যমে, বলেছে যে ডেপ্ট ফাইন্যান্সিং মানে কি, ঋণ করে ফাইন্যান্স করেছে এবং ঋণের কস্ট খুব হাই। ঋণের কস্ট মানে হচ্ছে সুদ। এখানে ঋণের কস্ট বলতে সুদ বোঝাচ্ছে, ইন্টারেস্ট কস্ট ইজ হাই, অনেক বেশি পরিমাণ কস্ট এখানে সেটা মানে প্রতীয়মান হচ্ছে। এরপরে এই গেল হচ্ছে বি এর 1, আর B2 যেটা আছে এ instantly formed firm that is experiencing rapid growth। বলছে যদি এটা একটা রিসেন্টলি ফর্মের নতুন একটা প্রতিষ্ঠান গঠন হয়ে থাকে সেই ক্ষেত্রে কি এক্সপিরিয়েন্স এই গ্রোথের ক্ষেত্রে সেটা তোমাকে জানতে চাইছি। এই একই জিনিসের মন্তব্য দেখো, প্রবাবলি ক্যাশ ইনফ্লো লিখেছে, আর বলছে ইনভেস্টিং এর ক্ষেত্রে প্রবাবলি লার্জ ক্যাশ আউটফ্লো অ্যাজ দ্য ফার্ম এক্সপানশন। আর বলছে ফাইন্যান্সিং এর ক্ষেত্রে বলছে প্রবাবলি লার্জ ক্যাশ ইনফ্লো টু ফাইন্যান্সিং এক্সপানশন। বলছে যে যদি এইটা প্রথম হচ্ছে ট্রাভেল ফার্ম, আর যদি বলছে রিসেন্টলি ফর্মেড ফার্ম হয় অর্থাৎ নতুন প্রতিষ্ঠান যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে বলছে ক্যাশ ইনফ্লো হবে প্রবাবলি, ইনফ্লো ভালো, ক্যাশ ইনফ্লোটা আছে অপারেটিং এ, পাশাপাশি এটা আউটফ্লো আছে কি জন্য, এক্সপানশনের জন্য। এক্সপান্ড মানে কি, বৃদ্ধি করার জন্য, তাই ইনভেস্টিং এটা বেশি, ক্যাশ আউটফ্লোটাই বেশি হবে। আবার প্রবাবলি লার্জ ক্যাশ ইনফ্লো, এখন যদি আউটফ্লো করতে হয় সেক্ষেত্রে নতুন ফার্মের ক্ষেত্রে ক্যাশ ইনফ্লো আসতে হবে ফাইন্যান্সিং এর মাধ্যমে, সেটা হতে পারে ডেট অথবা ইকুইটি যেটি হোক। এখানে ফাইন্যান্সিং এক্সপানশন করার প্রয়োজন আছে, সেটা কার ক্ষেত্রে, যদি এটা নিউলি ফর্মেট ফার্ম হয়ে থাকে অর্থাৎ নতুন গঠিত ফার্ম হয়ে থাকে। এখন এই কমেন্টটা কিন্তু পরীক্ষায় আসবে না, এই যে আমরা বি নাম্বার অপশনের আগে আসে নাই কখনো, শুধু এ নাম্বারটাই করতে বলবে পরীক্ষায়। এই জন্য তোমরা চাইলে এই বি নাম্বারের অপশনের এই কমেন্টগুলো তোমরা মুখস্থ করে নিতে পারো অথবা বুঝে নিতে পারো, তাহলে তোমরা লিখতে পারো পরীক্ষা হলে। আমরা গেলেও আজকে হচ্ছে C53 দেখলাম, আর করবো হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমরা এই যে আমি কিন্তু তোমাদের কিন্তু অঙ্ক করেছি চ্যাপ্টার থেকে, কি কি অঙ্ক করেছি আমি একটু আবার রিভিউ করতেছি, পুনরায় বলতেছি এই চ্যাপ্টার থেকে যেটা করেছি। তার বাকি অংশ সমস্যা ছিল, সমস্যা ছিল, এখন কি বাকি অংশে যে সমস্যা ছিল, এ আর হোসাইন, তোমার যে বাকি অংশে সমস্যা ছিল এখন কি ক্লিয়ার হয়েছে কিনা? এখন দেখো আমরা এখন এই যে চ্যাপ্টার থেকে কি ধরনের অঙ্কগুলো শিখছিলাম মনে আছে, পার্ট বি এর কিছু অঙ্ক শিখছিলাম, ইনভেস্টিং, ফাইন্যান্সিং, অপারেটিং এর ছোট ছোট অঙ্ক, আর শিখলাম হচ্ছে বড় অঙ্ক যেগুলো শুধু ইনডাইরেক্ট মেথড শিখেছি, আমরা কিন্তু ডাইরেক্ট মেথড এখনো শিখি নাই। এখন দুই ধরনের অঙ্ক শিখেছি আমরা, পার্ট বি এর 3 ধরনের অঙ্ক শিখেছি, অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্সিং। এই বি পার্টের ছোট ছোট অঙ্ক, ইনভেস্টিং এর আলাদা অঙ্ক, ফাইন্যান্সিং এর আলাদা, অপারেটিং এর আলাদা অঙ্ক শিখেছি। আর গত কয়েক ক্লাস আমরা কি করেছি, আমরা শিখেছি হচ্ছে সি পার্টের অঙ্ক শিখেছি, বড় অঙ্ক যেখানে অপারেটিং, ইনভেস্টিং আর ফাইন্যান্সিং মিলে একটা, কিন্তু অপারেটিং, ইনভেস্টিং আর ফাইন্যান্সিং মিলে যে একটা অঙ্ক করি আমরা পুরো ক্যাশ ফ্লো, সেখানে কিন্তু ডাইরেক্ট মেথড আমরা করা শিখিনি, শুধু ইনডাইরেক্ট। তোমাদের কিন্তু ইনডাইরেক্টই আসে বেশি, ডাইরেক্ট খুব কম আসে, আমরা ডাইরেক্ট মেথড শিখে নেব আমরা। কিন্তু আমরা যে ইনডাইরেক্ট মেথড করলাম আর বি পার্টের যে অঙ্ক করলাম আমরা ছোট ছোট অঙ্ক, যে অপারেটিং, ইনভেস্টিং, ফাইন্যান্স ছোট ছোট অঙ্কগুলো করেছি, এগুলো পরীক্ষায় আসে কিনা, আর পরীক্ষায় আসলে কি ধরনের অঙ্ক আসে, এই ইনডাইরেক্টের কি অঙ্ক আসে আর ওই যে বি পার্টে কি অঙ্ক আসে, সেগুলো
বোর্ড কোশ্চেন যেগুলো আছে সেগুলো আগে সলভ করে নিব। তাহলে কি হবে, আমরা আগে যা শিখছি সেই অনুযায়ী বোর্ড কোশ্চেন পারি কিনা, বিপার্টের অঙ্ক পারি কিনা, ইনডাইরেক্ট মেথডের অঙ্কটা পারি কিনা। আমরা পেজ নাম্বার 1258 পেজে চলে যাই। সবাই 1258 পেজে যাও, সবাই 1258 পেজে যাও। 58 সরি 56 পেজে ইউনিভার্সিটি কোশ্চেন B57, ইউনিভার্সিটি কোশ্চেন B7, ইউনিভার্সিটি কোশ্চেন B57, ইউনিভার্সিটি কোশ্চেন B57। এই অঙ্কটা তোমাকে কি করতে বলছে দেখো, এই অঙ্কটা তুমি পারবে না, কারণ হচ্ছে এই অঙ্কটা হচ্ছে ডাইরেক্ট মেথডে অপারেটিং এর কাজটুকু করতে বলছে, কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলছে তোমাকে। ক্যাশ পেমেন্ট টু সাপ্লায়ার এটা আমরা জানি না, এটা করবো না আপাতত। এই 57টা তোমরা কখন পারবে, যখন ডাইরেক্ট মেথড করে আসবে তখন এই বি পার্টের অঙ্কটা পারবে। এরপরে আমরা চলে যাই 58, কত 58, এগুলো কিন্তু বাসায় হোমওয়ার্ক করবা। এই যে 57 করবা না, এটা পরে করবো। 57 58টা করবা। এই যে দেওয়া আছে রেড কর্পোরেশন reported net income 50,000 and depreciation expense was 17,000. The following working capital account changes বলছে যে অ্যাকাউন্টস রিসিভেবল ইনক্রিজ করেছে, অ্যাভেলেবল ফর সেলস সিকিউরিটিজ বিনিয়োগ, বিনিয়োগ কত 16,000 টাকা ইনক্রিজ করেছে, ইনভেন্টরি ইনক্রিজ করেছে 7,400 টাকা, নন ট্রেড নোটস পেয়েবল হচ্ছে ইনক্রিজ করেছে 7,400 টাকা, আর অ্যাকাউন্টস পেয়েবল ইনভেন্টরি হচ্ছে 7,400 টাকার, আর নন ট্রেড নোটস পেয়েবল হচ্ছে 15,000 টাকার, আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে তোমার 9,300 টাকা ইনক্রিজ করেছে। তাহলে আমরা এখানে ইনক্রিজ ডিক্রিজ হচ্ছে চলতি সম্পত্তি আর চলতি দায়ের ইনক্রিজ ডিক্রিজের কথা বলেছে। তার মানে এটা কোন পার্টের অঙ্ক বুঝতে পারো, এটা হচ্ছে অপারেটিং পার্টটা করতে বলছে। অপারেটিং পার্ট শুরু করে কি দিয়ে, নেট ইনকাম দ্বারা। দেখো নেট ইনকাম দ্বারা শুরু করছে 50,000। এরপরে অ্যাকাউন্টস রিসিভেবল, এটা কি সম্পদ, অ্যাকাউন্টস রিসিভেবলটা কি, অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে সম্পদ। এই সম্পদ যদি ইনক্রিজ করে তাহলে কি বিয়োগ করতে না, দেখো তো এই যে অ্যাকাউন্টস রিসিভেবল 11,000 টাকা বিয়োগ করছে কিনা, হ্যাঁ বিয়োগ করেছে। তারপর ডেপ্রিসিয়েশন অঙ্কের শুরুতে আছে 17,000 টাকা, ডেপ্রিসিয়েশন কি হয়, যোগ হয়। দেখো তো ডেপ্রিসিয়েশন যোগ করেছে কিনা, 17,000 টাকা, হ্যাঁ যোগ করেছে। এরপরে অ্যাভেলেবেল ফর সেলস সিকিউরিটিজ বিনিয়োগ, এটা হচ্ছে এক ধরনের সম্পত্তি, এটা হচ্ছে এক ধরনের চলতি সম্পত্তি। অ্যাভেলেবেল ফর সেলস সিকিউরিটিজ, এই অ্যাভেলেবেল ফর সেলস সিকিউরিটিজ হচ্ছে ইনক্রিজ করেছে, সম্পদ ইনক্রিজ করলে কি হয়, বিয়োগ করে, এটা কি করতে হয়, বিয়োগ করতে হয়। কিন্তু এই যে সেলস সিকিউরিটিজ, অ্যাভেলেবেল ফর সেলস সিকিউরিটিজ হচ্ছে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস বলছি আমি। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কি অপারেটিং এর মধ্যে আসবে, আসবে না, আসবে না। তাই এখানে এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মধ্যে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটিস বসাবো না। ইনভেন্টরি মজুদ পণ্য, চলতি সম্পত্তি, এই ইনভেন্টরি হচ্ছে ইনক্রিজ করেছে, এটা মাইনাস হবে, 7,400 টাকা মাইনাস হয়েছে। এরপরে নন ট্রেড নোটস পেবল, নন ট্রেড নোটস পেবল কত টাকার, 15,000 টাকার। এই নন পেবল নোটস পেবল হচ্ছে, নন ট্রেড নোটস পেবল হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আইটেম, এটা এখানে আসবে না। তারপরে অ্যাকাউন্টস পেবল চলতি দায়, এটা আসবে, চলতি দায় ইনক্রিজ করছে, চলতি দায় বাড়লে বাড়াবো, তাহলে এই 9,300 টাকা যোগ করছে দেখো। তাহলে 4টা আইটেম বসলো, 1 2 3 4 5, 5টার মধ্যে কটা বসলো, 5টা না 6টা আইটেম, 6টার মধ্যে 4টা বসলো আর 2টা বসেনি। কি কি বসেনি, অ্যাভেলেবেল ফর সেলস সিকিউরিটিজ আর হচ্ছে নন ট্রেড নোটস পেবল, এই দুইটা একটাও এই পার্টের না, এই পার্টের অংশ না, অর্থাৎ অপারেটিং পার্টের আইটেম না, তাই বসে নাই এখানে। তোমরা কি আমার কথা বুঝতেছো, আমার কথা কি বুঝতেছো তোমরা? এই 57 নম্বর অঙ্কটা কি দেখতেছো, সেটা 58 নম্বর অঙ্কটা, তাহলে এইটা নিশ্চয়ই তোমরা পারবা। এরপরে আমি কিন্তু এখন বোর্ডের অঙ্কগুলো শুধু বুঝাই দেবো, তোমরা বাসায় করবা। 59 অঙ্কটা দেখো, 59 ইউনিভার্সিটি কোশ্চেন B59,
B59 B59টা কি করতে বলছে দেখো তো। From the following transaction, Mr. X calculate cash provided used by investing activities. তোমাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা করতে বলছে, তার মানে ইনভেস্টিং পার্টটুকু। ইনভেস্টিং কি যায়, স্থায়ী সম্পত্তি কেনা বেচা আর বিনিয়োগ কেনা বেচা। দেখি কি বলেছে, সোল্ড ল্যান্ড, ল্যান্ড হচ্ছে স্থায়ী সম্পত্তি, বিক্রি হচ্ছে 5 লাখ টাকা, প্লাস হবে। এরপর বলছে পারচেজ ইকুইপমেন্ট, তাহলে এটা কি হবে, মাইনাস হবে কত, 2 লাখ। বাই ইস্যুইং কমন স্টক, এটা আসবে না। যখন কমন স্টক দ্বারা কোনো সম্পত্তি কিনবে, এটা নন ক্যাশ ট্রানজাকশন বলা হবে, নন ক্যাশ ট্রানজাকশন, এটা আসবে না। এরপরে বলেছে সোল্ড করেছে, সোল্ড ইকুইপমেন্ট ক্যাশ হচ্ছে 50,000 টাকা। তার মানে এই যেটুকু যেই দামে বিক্রি করে সেই দামটাই বিক্রি হচ্ছে 50,000 টাকা, তাহলে সোল্ড করলে টাকা আসে, তাহলে ইনভেস্টিং এটা কি প্লাস। এরপরে বলেছে পারচেজ ন্যাশনাল সিকিউরিটি বন্ড, এটা হচ্ছে বিনিয়োগ, বিনিয়োগ পারচেজ করা মানে কি মাইনাস, 6 লাখ টাকা দেখো মাইনাস হয়েছে। এরপরে আমাদের বেরিয়েছে নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্ট, কেন ইউজড লিখলাম, এখানে মাইনাসটা বেশি, মাইনাসের পরিমাণটা বেশি, তাই ইউজড লিখলাম আমরা। তাহলে আমরা 59 নম্বর অঙ্কটাও বুঝে গেছি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবার 60 নম্বর অঙ্কটা দেখো। 60 নম্বর অঙ্কটা আমরা সবাই খেয়াল করি একটু। Beximco Limited had the following activities. Beximco Limited এর নিম্নলিখিত লেনদেনগুলো আছে। এখান থেকে তোমাকে প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং, এখান থেকে ফাইন্যান্সিং করতে বলছে। এই উত্তর দেখবে না কেউ, আমার সাথে সাথে বলতে থাকো। সেল অফ ইনভেস্টমেন্ট, এটা কি ফাইন্যান্সিং এর মধ্যে যাবে না, আমাদের বলছে ফাইন্যান্সিং এ পার্ট করতে, তার মানে এ নাম্বারটা যাবে না, বসবে না। ইস্যু অফ কমন স্টক, এটা ফাইন্যান্সিং এর, এটা প্লাস। দেখো 2,50,000 প্লাস করছে। ক্যাশ ডিভিডেন্ড পেড, এটা ফাইন্যান্সিং এর, এটা মাইনাস। এরপর পারচেজ অফ ট্রেজারি স্টক, এটাও কি ফাইন্যান্সিং এর, মাইনাস। পারচেজ করলে ট্রেজারি স্টক পাস করলে কি টাকা মাইনাস হয়। সেল অফ ট্রেজারি স্টক, এটা প্লাস। তার মানে এখান থেকে গেল না কোনটা, শুধু এই যে সেল অফ ইনভেস্টমেন্ট যেটা ছিল এক নাম্বারটা, এ নাম্বারটা গেল না, আর বাকি চারটা গেল। বাকি চারটাই অঙ্কে বসালাম আমরা। দেখো তো চারটা বসেছে কিনা, হ্যাঁ বাকি চারটা বসেছে। তাহলে আমরা এখানে তাহলে ইস্যু অফ কমন স্টক, ক্যাশ ডিভিডেন্ড পেইড, পারচেজ অফ ট্রেজারি স্টক, সেল অফ ট্রেজারি স্টক বসালাম আমরা। কোনটা প্লাস কোনটা মাইনাস তোমরা তো বুঝতে পেরেছো, তাই না। এভাবে তোমরা 62 পর্যন্ত হোমওয়ার্ক করবা। 62 পর্যন্ত, এই যে 58 থেকে 62 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে, বোর্ড কোশ্চেন, এই যে ইউনিভার্সিটি কোশ্চেন। 58 থেকে 62 পর্যন্ত করলে মোটামুটি আমাদের বি পার্টের অঙ্ক ফাইনালি আমরা মেলাতে পারবো। এরপরে আগামী দিন আমরা সি পার্টের অঙ্ক করব, 2-3টা অঙ্ক করলেই আমাদের এই চ্যাপ্টার মোটামুটি আমাদের কি ইনডাইরেক্ট মেথড শেষ হয়ে যাবে। এরপরে আমরা ডাইরেক্ট মেথডে যাব, ঠিক আছে। তাহলে আমরা এইটুকু বাসায় করব, 58 থেকে 62 পর্যন্ত, ঠিক আছে। তাহলে বাসায় এটুকু করো, আর আমরা আগামী দিন সি পার্টের বোর্ড কোশ্চেন দেখব, দেখার পরে আমরা চলে যাব আবার ডাইরেক্ট মেথডের অঙ্ক নিয়ম শিখতে। ডাইরেক্ট মেথড খুব কম আসে পরীক্ষা, তারপরেও শিখতে হবে নিয়ম, যদি তোমাদের সময় আসে তখন তো অ্যান্সার করতে হবে। তখন না করলে বলবো যে স্যার আপনি তো করার নাই, তাই আমরা অঙ্ক মেলাতে পারি না। তাই রিস্ক নেওয়া যাবে না, যেহেতু ইনডাইরেক্ট মেথডে বেশি আসে, ইনডাইরেক্ট মেথড আগে শিখে নিলাম, এবার ডাইরেক্ট মেথড শিখবো। 2 থেকে 3টা অঙ্ক করবো, যার মাথায় সম্ভব নিবে, আর যে সম্ভব না সে না নিলেও চলবে, কারণ এটা আসে কম। তারপরে বলবো আমরা ইনডাইরেক্ট চেয়ে ডাইরেক্টটা সহজ, তবে ডাইরেক্টে কিছু ওয়ার্কিং করতে হয় বাড়তি, এই বাড়তি ওয়ার্কিংটাই আমরা শিখে নেবো, 4টা না 5টা ওয়ার্কিং করতে হয়।
তাহলে দেখবো অঙ্ক সহজ। তো ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করো যাতে আবার আগামী ক্লাসে আসতে পারি, সুস্থ থাকি। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।